সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড আলিতে। দর্শক প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হচ্ছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে আলোচনা করব। জানেন যে খুব শীঘ্রই শুরু হচ্ছে বিপিএল নিয়ে। আর এই আলোচনা করতে আমাদের সাথে আছেন শামীম চৌধুরী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, এবং আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারেন। সাথে আছেন শামীম চৌধুরী। যেমনটা বলছিলাম, আসলে বিপিএল এর প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু দলগুলো প্রস্তুতি শুরু করেছে। আজকে থেকে আরও 4-5টা দল অনুশীলন শুরু করবে। সব মিলে যদি বলি যে আসলে বিপিএল এর প্রস্তুতিটা, এই যে একটা অবস্থা, পরিস্থিতি, দেশের অবস্থা, সেই জায়গায় কি মনে হচ্ছে আসলে আদৌ কি বিপিএলটা হবে কিনা, এরকম একটা প্রশ্ন যায় কিনা এখন? দেখুন, আসলে একটা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডের। তারা কিন্তু একটা ভেন্ডারও নিয়োগ দিয়েছিল বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। সেটা হচ্ছে, সে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল যেখানে ভেন্যু আগে শুরুতে ছিল ঢাকায় প্ল্যান, সেখান থেকে পরে শিফট করে সিলেটে, সেইটাও কিন্তু সর্বশেষ আপনার সেই অনুষ্ঠানটা হচ্ছে না। আপনার নিরাপত্তা শঙ্কার কারণেই তারা উদ্বোধনী অনুষ্ঠানটা বাদ দিয়েছে। আপনি জানেন সম্প্রতি দেশের যে বিরাজমান পরিস্থিতি, সেই বিরাজমান পরিস্থিতিতে আপনি আরও বেশি সতর্কতা নিয়েই বিপিএল শুরু করার কথা এবার। কারণ বিপিএলের যে নিরাপত্তা ব্যবস্থা, বিপিএল আয়োজনের জন্য এটা আরও বেশি কড়াকড়ি নিরাপত্তা আরোপ করা হয়েছে। অনুষ্ঠান আমরা প্রচলিতভাবে দেখি কি, ঢাকার থেকে বিপিএলটা শুরু হয়, পরবর্তীতে আপনি সিলেট অথবা চট্টগ্রামে পরের যে ফেজটা হয় সেখান থেকে ঘুরে ফিরে আবার ঢাকায় লাস্টে আসে। কিন্তু এবার ঢাকাটা কিন্তু শুরুতে হচ্ছে না। এর অর্থ কি, আমি আরও একটা আপনার কারণ জানিয়ে রাখি যে একটা আপডেটেড সংবাদ আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে বিপিএলের যে ইন্ডিয়ান যে আপনি ক্যামেরা ক্রু যারা, তাদের অনেকে আসতে পারছে না। এখন বিকল্প ক্রুদের ব্যবস্থা করা হচ্ছে, সম্ভবত দুবাই IL-T20 পরে ওইখান থেকেই ক্রুদেরকে আনা হবে। যারা আপনি বিপিএলের প্রোডাকশন করে তারাও কিন্তু একটা বিপাকে পড়েছে এর মধ্যে, এই নানা জটিলতার কারণে। এখন এমনও তো ভাবতে হতে পারে ক্রিকেট বোর্ডকে যে আসলে বিপিএলে আপনার সিলেট পর্বটা এখন যে অবস্থায় আছে এই জায়গাটুকু রাখবে নাকি আর একটু লম্বা করবে, এটাও কিন্তু একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ঢাকা পর্বটা এখনই শুরু করাটা বা আপনি সিলেট থেকে আনাটা একটু টাফই হয়ে যাচ্ছে। এবং একই সাথে যদি দলগুলোর প্রস্তুতির কথাও বলি, সেই জায়গায় একটু হলো ঘাটতি কিনা, আমরা বিদেশি যারা রয়েছেন তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করবে কিনা এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশে আসতে? দেখেন, দুটো কারণ আছে। আপনি যেটা বলছেন নিরাপত্তা পরিস্থিতি একটা কারণ, আরেকটা হচ্ছে আপনি দেখেন যে আমাদের পাশাপাশি কয়টা কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী কয়টা লিগে কিন্তু ফ্র্যাঞ্চাইজ লিগ কিন্তু চলছে। আপনি ক্রিকেটারদের সেখান থেকে আসবেন ট্রাভেল, তারপর তাদের অ্যাকোমোডেশন, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ট্রাভেলটা যে তারা কবে আসবেন, কিভাবে আসবেন, এই পুরো উৎকণ্ঠার বিষয়টা কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের। কারণ যারা ওনারশিপ, আপনাকে একটা ম্যাচে 4 জন বিদেশি নামাতে হবে, তাদের শক্তিটাকে প্রদর্শন করার জন্য শুরুতেই তারা যদি ব্যাকফুটে চলে যায় তাহলে কাভার করাটা বিপিএলে খুব টাফ হয়ে যাবে তাদের জন্য। এই বিষয়টা তাদের ভাবনায় আছে। আর প্রস্তুতির কথা যেটা বললেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রস্তুতি, যার নিজস্ব মাঠ আছে এবং ফ্যাসিলিটিস আছে তারা কিন্তু বেশ আগেই শুরু করে দিয়েছে। আপনি রংপুর রাইডার্সের কথাই আমি বলতে পারি, তাদের প্রস্তুতি কিন্তু এই ছকের মধ্যেই নেই, ছকের বাইরেও তারা আগের থেকে প্রস্তুতি শুরু করে, যেহেতু তারা মোটামুটি একটা প্ল্যান টিম, সারা বছরই তারা নিজেদের মাঠ আছে বলে সারা বছরই তারা প্র্যাকটিস করতে পারে, অফ সিজনে তারা প্র্যাকটিস করতে পারে, তাদের জন্য সমস্যাটা নাই। কিন্তু যাদের নিজস্ব মাঠ নেই, আপনার বিসিবির একাডেমি মাঠের উপরে, তারপরে পিকেএসপি আর যারা যে সমস্ত মাঠ তাদের উপর ভরসা করতে হয়, তাদের ক্ষেত্রে মাঠ অ্যালটমেন্ট নিয়ে তারপরে সেখানে মাঠটাকে পুরোপুরি পরিচর্যা করে তারপর খেলার উপযোগী করে সেখানে আপনি প্র্যাকটিস করাটা একটু ডিফিকাল্ট তাদের জন্য। যার কারণে হচ্ছে কি যে প্র্যাকটিসটা, আর আপনি সব টিমের সব প্লেয়ারকে একসাথে পাচ্ছেন না এখনও। আপনি ইভেন ন্যাশনাল ক্রিকেটারদেরও অনেকে পাচ্ছেন না, অনেকে ছুটির মোডে আছে। তারপরে হচ্ছে মুস্তাফিজ তো জানেন আছে, IL-T20 খেলছেন, তারপরে হচ্ছে তাসকিন খেলছেন IL-T20, আর আপনার রিশাদ তো বিগ ব্যাশে আছেন। সব কিছু মিলে কিন্তু আপনি ন্যাশনাল টিমেরও ফুল প্লেয়ার পাচ্ছেন না, যদিও আপনি এই শিডিউল অনুযায়ী চলতে থাকে। আপনার রিশাদকে তো বিপিএলে পাওয়া যাচ্ছে না, যে বিগ ব্যাশেই কমিটমেন্টটা তাকে দিয়ে রাখা হয়েছে। এবং আপনি বিপিএলে এবার ফুল স্টেজের মাঠে নামা নিয়েও শঙ্কা আছে। এবং একই সাথে যেমনটা বলা হচ্ছিল যে আসলে আমরা এই কমিটিতে, নতুন কমিটিতে একটা প্রত্যাশার কথাই শুনিয়েছিল আসলে বিপিএলটা আরও জাঁকজমকভাবে করা এবং মানুষের কাছে আরও আকর্ষণীয় করার যে বিষয়টা, সেই জায়গাটা কি তাদের সেই প্রতিশ্রুতিটা আসলে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে কিনা আপনার কি মনে হয়? দেখুন, এখন তো আপনি বিপিএল মাঠে না গড়ানোর পর্যন্ত বলা যাবে না।
আপনি বিপিএল এর যদি কিন্তু প্রস্তুতির কথা বলি এর হ্যাঁ, আগের হ্যাঁ, যে আমি ধাপটা। আপনাকে যেটা বলি সাধারণত আমরা ধরে নিই যে বিপিএল এর একটা মানে উদ্বোধনী অনুষ্ঠান জমকামল হলে ধামাকা বিপিএল এর একটা আপনি রিহার্সেলটা হয়ে যায়, হয়তো এবার হচ্ছে না। বিপিএল এ কিন্তু আগেও অনেকবার হচ্ছে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান না হয়েও কিন্তু সেই বিপিএলটা জমজমাট হয়েছে, এমনও কিন্তু অতীত আছে। সুতরাং আপনি মাঠের বিপিএল না গড়ানো পর্যন্ত বোঝা যাবে না। যেই বিষয়টা সবচেয়ে বড় লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে টমি হ্যামিংয়ের আপনার, উনি তো এখন টার্ফ ম্যানেজমেন্ট বিসিবির, তাই না? উনি আপনার পার্থের কিউরেটর ছিলেন, উনি অস্ট্রেলিয়ার অনেকগুলো উইকেট তৈরি করেছেন, ইভেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ যেটা পাকিস্তান এবং দুবাইতে হলো, পাকিস্তানে হলো যেটা, সেইখানেও কিন্তু ওনার কাজ ছিল। আর সুতরাং টনি হ্যামিং আপনার সিলেটের উইকেট কেমন বানিয়েছে, যেহেতু সিলেট পর্ব থেকে শুরু হবে, আপনি যদি বিপিএলের শুরুতেই আপনি 4 ছক্কার ফুলজুরি দেখতে পারেন, সেখানে যদি স্কোর যদি 200 বা 200-র কাছাকাছি চলে আসে, তাহলে কিন্তু বিপিএল শুরুতে জমে যাবে। আর বিপিএলে কিন্তু মানুষজন যেটা যায় সেটা কিন্তু এই 4 ছক্কার প্রদর্শনী দেখতেই যায়, একটা বিগ স্কোর হোক। যে বিপিএল অন টুর কথা বলেন, যে এসেই শুরুতে ক্রিস গেইল, আপনার আহমেদ শেহজাদরা কিন্তু এটাকে অন্য একটা বিপিএল বানিয়ে ফেলেছে, তাই না? বিপিএলটাকে ধুমধারাক্কা মেরে মেরে। এখন আপনার মূল জিনিসটা হচ্ছে কি, যে এই যে আপনি বললেন 200 টাকার টিকিট, এটা বড় কথা না, কথা হচ্ছে বিপিএলে আপনি কিভাবে এইটাকে একটা স্পোর্টিং উইকেট বানান এবং কতটা স্পোর্টিং উইকেটকে বিহেভ করে এবং তার রেজাল্টটা আমাদের ব্যাটাররা বোলাররা কিভাবে করতে পারে, সেটার উপরে পুরো বিপিএলের আকর্ষণটা নির্ভর করছে একটা টিল দ্য এন্ড। এবং আপনি বলছিলেন চার ছক্কার কথা, যে আসলে 4 ছক্কা মারলে হয়তো বা মানে দর্শকদের আগ্রহ আসবে, কিন্তু আসলে 4 ছক্কার থেকেও মানে বড় নামগুলো কি আরো বেশি প্রভাব ফেলে কিনা কোনো টুর্নামেন্টে? কারণ অনেক পছন্দের ক্রিকেটার থাকে যারা আসলে হয়তো বা বিপিএলটা আরো জনপ্রিয়তা বা মানে যে কোনো টুর্নামেন্টে আরো জনপ্রিয়তা বাড়ে, সেই জায়গায় আমরা একটু পিছিয়ে কিনা? দেখুন, একই সাথে কিন্তু আপনি আপনি কটা ফ্রাঞ্চাইজ লিগ না, একসাথে 3-4টা ফ্রাঞ্চাইজ লিগ চলছে, এটা তো বড় ধরনের একটা বাধা বিপিএল এর স্লটের ক্ষেত্রে। এরপরও কিন্তু আপনি ইন্টারন্যাশনাল শিডিউল কিন্তু আছে এর মধ্যে। আপনি দেখেন এখানে ওয়েস্ট ইন্ডিজ, আপনার নিউজিল্যান্ড সিরিজ চলছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড সিরিজ চলছে, তা আপনি যদি ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজ চলছে, এবং একসাথে শ্রীলঙ্কারও খেলা হ্যাঁ, থাকবে। তাহলে আপনি দেখেন 6টা ইন্টারন্যাশনাল টিম একই সঙ্গে ব্যস্ত। আচ্ছা, বিপিএল এর কিন্তু মাঝপথে কিন্তু আপনার কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের ছাড়তে হবে, কারণ তারা হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ খেলবে। তাহলে আপনার বিপিএলে আপনি চাইলেই কিন্তু আপনি যত ভালো ক্রিকেটারকে আপনি টার্গেট করেন না কেন, আপনি খুব ভালো ক্রিকেটারকে টার্গেট করে আনতে পারবেন না। আপনার ফ্র্যাঞ্চাইজির সক্ষমতা আছে আপনি ট্রাভিসেটকে আনার জন্য, কিন্তু ট্রাভিসেটকে আনবেন কি করে? আপনি ক্ষমতা আছে আপনার আরও ভালো ক্রিকেটার আনার জন্য, আনতে পারছেন না এই কারণে যে আপনার স্লটগুলো ওইভাবে ফাঁকা নেই। তো ফাঁকা না থাকলে যেটা হয় যে আপনি বিপিএলটাকে আপনি বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে আমরা সবসময় দেখি বিপিএলের আকর্ষণটা কিন্তু পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারকে ঘিরেই আবর্তিত হয়। তা আমরা কি সেই লেভেলের? সেই সঙ্গে শ্রীলঙ্কা, হ্যাঁ, শ্রীলঙ্কার কিছু ক্রিকেটার আসেন। এখন আপনি এই বছর আমার কেন যেন মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সংখ্যাটা তুলনামূলক আগের থেকে বেশ কম, যেটা হচ্ছে বিপিএলের আপনার যে আকর্ষণে ভাটা পড়ার একটা শঙ্কা দেখা দেয়, যার কারণে এটা একটা বিরাট ব্যাপার। এবং সেই জায়গায় যদি আমরা একটু দেখি যে বিপিএল যে নামগুলোর কথা বলছিলাম, বড় তারকাকে আসলে আকৃষ্ট করতে পারছে না কেন? এটার অনেকগুলো কারণ আছে। যেটা বিপিএলের যে ফ্র্যাঞ্চাইজির যে পেমেন্ট প্রসেসটা, যেটা নিয়ে আপনি বারবার বিপিএলের শুরু থেকে এই পর্যন্ত অনেকবার সমালোচনা হয়েছে আমরা ওই যে আসলে বিশ্বাস করতে পারে না প্লেয়ার, এরকম কিছু হতে পারে। যে তারাও তো একটা এজেন্টের মাধ্যমে আসে, তারা চুক্তি আপনার ড্রাফট লিস্টে যখন তারা নাম লেখায়, এজেন্টের মাধ্যমে নামটা লেখায়। এখন আপনি তাদের বিপিএলের ভ্যালুটা, বিপিএলের টোটাল মার্কেটিং ভ্যালু, ভিউয়ারশিপের ভ্যালু, এইগুলোও তারা দেখে। অনেক সময় আছে যে আপনি নিয়মিত একাদশে খেলতে পারলেন, সেই নিশ্চয়তা পেয়েও কিন্তু অনেকে আসে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট প্রসেসটা, পেমেন্টের অঙ্কটা কোথায় যায়, এটা একটা দেখার ব্যাপার। আরেকটা হচ্ছে যে তারা এই পেমেন্টটাকে যেই ইনস্টলমেন্টগুলোতে দেওয়ার কথা, সেই ইনস্টলমেন্ট অনুযায়ী তারা টাকাটা বুঝে পায় কিনা, এটা একটা ব্যাপার। এই সেকেন্ডটাই কিন্তু বড় ধরনের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন বিপিএলের ডাইরেক্ট সাইনিংয়ে কে কত টাকা পেলো আমরা কিন্তু জানি না, কিন্তু এটা ওয়ার্ল্ডের সব জায়গায় ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু ডিসক্লোজড হয়ে যায় কে কত টাকা পেলো। এইটা একটা বিরাট ব্যাপার। এখানে এনবিআর একটা টাকা ফাঁকি দেওয়ার ব্যাপার আছে, যেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজগুলো দীর্ঘদিন ধরে এটা করছে। তো এই জায়গাগুলোতেও আসলে
একটু সরকারের সতর্ক হতে হবে। বিপিএল 1-2-তে আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু ডাইরেক্ট সাইনিংয়ের সংখ্যা ছিল না, সেখানে সরাসরি চুক্তি বাদ দিয়ে অকশনেই তাদেরকে প্লেয়ারদেরকে নিতে হতো এবং সেই অকশন ভ্যালুটা কিন্তু সবাই জানতো কোথায় গেছে। এটার কিন্তু আপনি বিপিএলের প্রথম আসরে আপনি শহীদ আফ্রিদি $7,70,000 উনি নিলামে বিক্রি হলেন, যদিও উনি খেলেননি, উনি খেলেছেন 2 ম্যাচ, আমার জানা মতে উনি $1,00,000 নিয়ে গেছেন। আপনি কিন্তু বিপিএলে ম্যাচ প্রতি এমনও দেখেছি ক্রিস গেল $35,000 করে নিয়েছেন। কিন্তু এখন আপনি তাকান অবস্থাটার দিকে তাকান যে এখন কিন্তু আপনি বিদেশি ক্রিকেটে যাকেই আনছেন আপনি ওই রেঞ্জে কিন্তু আনতে পারছেন না, আপনাকে রেঞ্জটাকে অনেক সংক্ষিপ্ত করতে হচ্ছে। এটা একটা ফ্যাক্টর যে আপনি কেন খেলবে। আবার একটা দিকে বলা যায়, সেটা ক্রিস গেল একটা ইন্টারভিউতে বলেছিল বিপিএল উনি কেন খেলেন, কারণ বিপিএল এমন একটা আসর যেটা অল্প কয়েকদিনের মধ্যে অনেকগুলো ম্যাচ খেলা যায়। অর্থাৎ আপনার এটাও কিন্তু একটা কারণ যে বিপিএল আপনি শিডিউলটা দেখেন, আপনি 21-22 দিনের মধ্যে বিপিএল আপনি শেষ করে ফেলেন। এইবার তো 6টা ফ্র্যাঞ্চাইজ, আরও আপনি ম্যাচ প্লেইং ডেজের সংখ্যা কিন্তু অনেক কম, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু আপনি অল্প কয়েকদিনের মধ্যে যদি অনেক টাকা আর্ন করার একটা সুযোগ থাকে সেই টুর্নামেন্টকেও বেছে নিতে পারেন। এইটা একটা ব্যাপার। সবচেয়ে বড় যেটা সেটা হলো কি ট্রাভেলটা। ওয়েস্ট ইন্ডিজ একটা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ থেকে আসবে এখানে, সেই ক্ষেত্রে কিন্তু তার আসা যাওয়ার যে আপনার টাইমটা প্লাস হচ্ছে যে আসা যাওয়ার খরচটা, এই ট্রান্সপোর্টেশন কস্টটা, এটা ফ্রাঞ্চাইজকে ভাবায়। এটা একটা বিরাট ব্যাপার। যদি আপনি পার্শ্ববর্তী দেশগুলো থেকে আনে তাহলে কিন্তু এই সময়টাও সাশ্রয় হয়, প্লাস হচ্ছে যে ফ্লাইট ডিউরেশন শুধু না, আপনি যে ফ্লাইটের যে আপনার ভাড়াটা সেটাও সাশ্রয় হয়। এটাও অনেক সময় হিসাব করতে হয় ফ্রাঞ্চাইজদের। অবশ্যই। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি কেলমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিপিএল এর দলগুলোর প্রস্তুতি নিয়ে। আমার সাথে আছেন শামীম চৌধুরী, সিনিয়র সাংবাদিক, এবং আপনারাও চাইলে আমাদের সাথে এই আলোচনা যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত পড়ে থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যোগ হচ্ছেন মিরপুর থেকে সহকর্মী ইকরাম হোসেন। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আসলে ইকরাম, ইতিমধ্যেই দলগুলো প্রস্তুতি শুরু করেছে, বিপিএল এর দলগুলো প্রস্তুতি কেমন হচ্ছে, এবং সব মিলিয়ে আসলে আমরা যদি দেখি যে আসলে প্রতিবারই একটা ভাইব থাকে যে বিপিএল শুরু হবে, কিন্তু এইবার আসলে সেই জিনিসটা কিন্তু দর্শকদের মাঝে খুঁজে পাচ্ছি না। আপনি একটু জানাবেন যে সবশেষ অবস্থা। রাজশাহী ওয়ারিয়র্স অনুশীলন শুরু করেছে। আজকে কিন্তু আরো বেশ কয়েকটি দল অনুশীলন শুরু করছে। দুপুর 2টায় রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস এর অনুশীলন আছে, এবং সিলেটে কিন্তু ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে সিলেট টাইটান্স। সুতরাং 4টা দল মাঠে নেমে গেছে, আর বাকি 2টা দল আছে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। তারাও 4টা দল মাঠে নেমে গেছে, আর বাকি 2টা দল আছে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। তারাও আগামীকাল অনুশীলন করবে বলে আমরা জানতে পেরেছি। আর আপনি যে ভাইবের কথা বলছিলেন, সেটা আসলে গত কয়েক বছর ধরেই আমরা খুব একটা দেখিনি, কারণ খুব বেশি মানসম্মত বিদেশি ক্রিকেটার আসলে আনা সম্ভব হচ্ছে না। এবার তো আরও বেশ কিছু কারণ আসলে যুক্ত হয়েছে, এখানে সিকিউরিটি ইস্যুটা আছে, এবং একই সঙ্গে প্রচারণার ব্যাপারটাও খুব একটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, যার কারণে খুব একটা যে ভাইব তৈরি হয়েছে সেটা বলা যাবে না। তবে বিপিএলে আসলে ম্যাচ শুরু হওয়ার আগের দিন কিংবা ম্যাচ শুরু হলে হয়তো আস্তে আস্তে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। মৃদুল, এবং একই সাথে যদি ইকরাম আপনাকে জানতে চাই যে দলগুলোর যে প্রস্তুতির কথা বলছিলেন, সেই জায়গায় আসলে বিদেশি ক্রিকেটাররা কিছু কিছু ক্রিকেটার হয়তো আসতেও পারবেন না, সেই জায়গায় তারা একটা বিপদের মধ্যে আসলে পড়বে কিনা? কিন্তু আমরা গত কয়েক আসর থেকে কিন্তু এমনটা দেখতে পাচ্ছি। হঠাৎ আসলে কোনো ক্রিকেটার হয়তো আসছেন, 2-1 ম্যাচ খেলে চলে যাচ্ছেন, আবার শুরুর দিকে অনেক আসলে কোনো ক্রিকেটার হয়তো আসছেন, 2-1 ম্যাচ খেলে চলে যাচ্ছেন, আবার শুরুর দিকে অনেক দলই আসলে বিদেশি ক্রিকেটারদেরকে পান না। তো এবারও সেই ধরনের একটা আশঙ্কা আছে। তারপরও পাকিস্তানি কিছু ক্রিকেটার আগেভাগে আসবেন বলে আমরা জানতে পারছি, যদিও পাকিস্তানের একটা সিরিজ আছে শ্রীলঙ্কার সাথে, সেটা না হলে হয়তো বা আরও বেশি ক্রিকেটার আসতে পারতেন। আবার শ্রীলঙ্কার যে ক্রিকেটাররা বা আছেন তারা হয়তো জাতীয় দলে নেই, জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন। যদি জাতীয় দলের সিরিজ না থাকতো হয়তো বা আমরা আরও 2-1 জন শ্রীলঙ্কান ক্রিকেটারকে বেশি হয়তো বা দেখতে পেতাম। সব মিলে যে ক্রিকেটার আসলে খেলবেন, যাদেরকে আসলে নেওয়া হয়েছে, তাদেরকে দলগুলো সেই বিবেচনা করে নিয়েছে। যেহেতু বিদেশি ক্রিকেটাররা বেশি দিন আগে আসেন না, হয়তো বা একদিন আগে কিংবা 2 দিন আগে অনেকে আছে ম্যাচের দিন এসেও কিন্তু খেলেন। তো সেটাই হয়তো বা আমরা শেষ মুহূর্তে দেখতে পাবো। মৃদুল, ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ইকরাম হুসাইন। আমরা আবারও স্টুডিও চলে যাই। শামীম চৌধুরী, আপনি শুনছিলেন আসলে আমাদের সহকর্মী বলছিলেন যে এই আসা যাওয়ার মধ্যে যে থাকে আসলে ক্রিকেটার, সেটা কিন্তু আসলে বিপিএলে যে ভাইবটা সেটা কি একটু হলেও নষ্ট করে কিনা? হ্যাঁ, অবশ্যই নষ্ট করে, কারণ আপনি এই যে গতকাল শুনলাম যে রাহমানুল্লাহ গুরবাজ আসছেন, উনি আইপিএল T20 ড্রাফট লিস্টে ছিলেন, বিক্রি হননি উনি। আপনি জানেন যে উনি খুব অ্যাগ্রেসিভ ওপেনার, উনি বিপিএলও খেলেছেন এবং বিপিএলও তার
পারফরমেন্স আপনি আশাব্যঞ্জক পারফরমেন্স। এখন এইভাবেই কিন্তু ক্রিকেটাররা কিন্তু আপনি যেটা বললাম যে এতগুলো আপনি প্রতিদ্বন্দ্বী আপনার ফ্রাঞ্চাইজ লিগ এবং হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট, এইগুলোর জন্যই কিন্তু আপনি বিপিএল বাধাগ্রস্ত হচ্ছে, এবার একটু বেশি হচ্ছে বিগত বার তুলনায়। আর আপনি যেটা বললেন সেটা হলো যে ভাইব তুলতে পারছে না কেন, আপনি এই প্রশ্নটা ক্রিকেট বোর্ডই সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন। কারণ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এই প্রচারণার জন্য তাদের একটা বাজেট থাকে, যেই বাজেটটাকে তারা আপনি যে বাজেট অনুযায়ী তারা বেশ কিছু ব্র্যান্ডিং করে, স্টেডিয়ামগুলো ব্র্যান্ডিং, রোড ব্র্যান্ডিং, বিভিন্ন কিছু করে। আমরা বিপিএলের প্রথম আসরে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কক্সবাজারে শ্রেয়া ঘোষালের গান দিয়ে বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি খেয়াল করে দেখেন যে ওই সময় শ্রেয়া ঘোষালকে আনা বিষয়টা কিন্তু সহজ নয়। বিপিএল থিম সং বানিয়েছে কাকে দিয়ে? আপনার বাপ্পি লাহিড়ীকে। আজও যে থিম সংটা সেটাই চলছে, কিন্তু বিপিএল অন থেকে শুরু করছে যেটা। এখন আপনি এই বিপিএল ভাইব তোলার জন্য ইভেন গতবারও সেটা হচ্ছে জুলাই বিপ্লবের জন্য, বিপ্লবীদের জন্য আপনার ওইখানে গ্রাফিতি করা হয়েছিল। এখানে কিন্তু স্টেডিয়াম ব্র্যান্ডিং থেকে শুরু করে এখনও কিন্তু সেই ব্র্যান্ডিংটাই দেখতে পাচ্ছি। একটু আগে যেটা স্ক্রিনে দেখালেন সেটা কিন্তু ওই গ্রাফিতিটা, সেটা কিন্তু গত বছরই করা হয়েছিল। এই জন্য একটা নির্দিষ্ট বাজেট ছিল। এখন এটা যদি ব্র্যান্ডিং, এখন দেখার বিষয় যে সিলেট থেকে বিপিএল শুরু হচ্ছে, সিলেটে ব্র্যান্ডিংটা কতটা করেছে। সিলেটের ব্র্যান্ডিংটা যদি ভালো হয়, দর্শকের টানার মতো ব্র্যান্ডিংটা থাকে, তাহলে বিপিএলে দর্শক আসবেই। এটা আমি খুব প্রবলভাবে বিশ্বাস করি। আসলে বিপিএলের টোটাল জিনিসটা এখানে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং আপনার বিপিএলের যে স্টাফ তারা মিলে, প্লাস ক্রিকেট বোর্ডের যে, এখন তো ক্রিকেট বোর্ডটা একটা ফুল ফ্লেজেড ক্রিকেট বোর্ড, প্রতিজন পরিচালকের সবাই অলমোস্ট এখন বাংলাদেশে অবস্থান করছেন, তাই না? সুতরাং আপনার সবার সমন্বিত চেষ্টাই বিপিএলের ব্র্যান্ডিংটাকে আরেকটু বেশি করা যায় কিনা ভাবতে হবে। আপনি 24 তারিখে ক্রিকেট বোর্ডে মিটিং আছে, আমার ধারণা যে সেই দিনই আমরা একটা ক্লিয়ার সিনারিও পাবো যে বিপিএলকে ঘিরে তারা কিন্তু খেলা তো শুরু 26 তারিখ, মানে 24 তারিখে আসলে মিটিং করে মানে কি এমন প্রস্তুতি নেবে একদিনের ব্যবধানে? এখন ব্যাপারটা ওইরকমই মনে হচ্ছে, কিন্তু যেহেতু আজও পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছু নজরে আসছে না, সেহেতু তো আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো পথ নেই। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করে দেখি। আর বিপিএলটাকে আপনি আরেকটা জায়গায় আমি বলি, ধরেন আপনি বিপিএলের অর্থ কত, আপনি যদি যান, খুব মানে দৃষ্টান্তটা খুব ভালো দেখাবে না। সেটা হচ্ছে, আমি একটা হিসাব নিকাশ করে দেখলাম যে বিপিএল অন থেকে শুরু করে এই পর্যন্ত বিপিএলে 223 কোটি টাকা নিট আপনার প্রফিট করতে পারছে, যেটা হচ্ছে ক্রিকেট বোর্ডে তহবিলে ঢুকেছে। এটাই 11টা আসরে 223 কোটি টাকা অঙ্কটা কিন্তু আপনি আশাব্যঞ্জক না। যেহেতু হচ্ছে বিপিএল যখন আপনি প্রবর্তন করা হয় 2012 সালে, গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে, সংখ্যাটা বলছিলেন 225 না 223 কোটি টাকা, 223 কোটি টাকা এই পর্যন্ত লাভজনক। হ্যাঁ, এই পর্যন্ত না, নিট বেনিফিট যেটা, এটা সকল খরচ বাদ দিয়ে যেটা ক্রিকেট বোর্ডে তহবিলে থাকার কথা, যদি প্রতি বছরের আয় ব্যয়ের হিসাবটা, বিপিএলের আয় ব্যয়ের হিসাবটা আমরা যোগ করে দেখাই, এটা আসবে। আর বিপিএল যখন শুরুতে, যখন 2012 সালে বিপিএল যখন আপনার মাঠে গড়ায়, তখন কিন্তু গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট, যাদেরকে 6 বছরের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের চুক্তি দেওয়া হয়েছিল, তারা কিন্তু ক্রিকেট বোর্ডকে 6 আসরের জন্য 400 কোটি টাকা দেওয়ার শর্ত তারা শর্ত ছিল, এবং শর্ত অনুযায়ী কিন্তু তারা প্রথম 2 আসরে 67 কোটি টাকা ক্রিকেট বোর্ডকে দিয়েছে। কিন্তু পরবর্তী বিপিএল 2 থেকে শুরু করে বিপিএল 10 পর্যন্ত, এইটা বিপিএল 10 বা 11 পর্যন্ত এই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করে নাই। এমনও আছে যে কোনো একটি বিপিএল চালাতে হয়েছে আপনি ভর্তুকি দিয়ে, এমন ঘটনাও কিন্তু আছে। শামীম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের শেষ করতে হচ্ছে। আমরা আসলে প্রত্যাশা করছি দর্শক যে একটা জাঁকজমকপূর্ণ এবং মানে ভালো একটা টুর্নামেন্ট প্রত্যাশা নিয়ে আসলে আজকের অনুষ্ঠান শেষ করছি ক্রিকেট বিয়ন্ড দ্য গ্যালারি দর্শক।